আশা করি সবাই ভালো আছেন। টিউটোরিয়ালের এই পর্বে আমরা দেখব কিভাবে jQuery ব্যবহার করে একটা ফর্ম ভ্যালিডেশন করতে হয়। তো শুরুতে আমরা দেখে নেই যে ফেসবুকের এখানে যে ফর্মটা আছে সেটাতে যখন কোনো একটা এক্সেপশন তৈরি হয়, নর্মাল সিচুয়েশন থেকে যখন আমি এক্সেপশন একটা সিচুয়েশন থ্রো করি, তখন jQuery থ্রোতে কিভাবে আমাকে ওই ওয়ার্নিংটা দেয়। যেমন আমার এই ফিল্ডগুলো হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড। এই ফিল্ডগুলো আমি পূরণ না করে যখন এই ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, তখন হচ্ছে এরকম একটা এক্সেপশন শো করে। তো এখানে যে ওয়ার্নিং বক্সটা আছে, এই রেড সিম্বল সার্কেলের মতো, এই জিনিসটা আমি সিএসএস দিয়ে তৈরি করে নিছি। তো এখানে অলরেডি কোডটা করা আছে, আমি শুধু এক্সপ্লেন করব এই কাজটা কিভাবে করেছি। তো আমি একটু ইন্সপেক্ট করে আপনাকে ব্যাখ্যা করি ব্যাপারটা। এখানে আমার ফর্মের ভেতরে যে ইনপুটগুলো ছিল, আগের এপিসোড যদি আপনি দেখে থাকেন, তাহলে HTML পার্টে আমি দেখাইছি যে প্রত্যেকটা ইনপুটের জন্য আমি একটা হাইড উইডথ নির্ধারণ করে দিতাম। কিন্তু এখন আমার যেটা দরকার হচ্ছে, ওই ইনপুটের সাথে আরেকটা এরকম বক্স দরকার হচ্ছে। তার মানে একটা সেকশন দরকার হচ্ছে, একটা আলাদা পোর্শন দরকার হচ্ছে। যখনই এই ধরনের কনসেপ্ট চলে আসবে যে আলাদা একটা পোর্শন নিয়ে আমি কাজ করতে হবে, আলাদা একটা পোর্শনে কিছু এলিমেন্ট একসাথে র্যাপিং হয়ে থাকবে, সেই কাজটা করার জন্য আমার সবসময় ডিপ নিয়ে আসতে হবে। মানে ওই এলিমেন্টগুলোকে একটা ডিপের ভেতরে রাখতে হবে। তো আমি এটাকে একটা ডিপের ভেতরে রাখছি, যেই ডিপের ভেতরে ইনপুটটা আছে সাথে হচ্ছে এই ওয়ার্নিং বক্সটা আছে। তো সেটা কিভাবে আছে, এই হচ্ছে সেই ডিপটা, যে ডিপটা কন্টেন্ট করতেছে কাকে, ইনপুটকে আর হচ্ছে ওই ওয়ার্নিং বক্সকে। তো ওয়ার্নিং বক্সকে আমি একটা স্প্যান ট্যাগের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। এই ওয়ার্নিং বক্সের মধ্যে কিছুই থাকবে না, শুধু একটা এক্সক্লেমেটরি সিম্বল থাকবে। তো এই বক্সের সিএসএসটা একটু এক্সপ্লেন করি আমি। এই হচ্ছে আমার ওয়ার্নিং বক্স। তো এই বক্সের একটা স্কোয়ার সাইজের বক্স আমি প্রথমে তৈরি করছি হাইড উইডথ দিয়ে। তারপরে বর্ডার রেডিয়াসটা দিছি কার সমান, এই হাইড উইডথের সমান দিছি। এই যে বর্ডার রেডিয়াসটা আমি কোথায় সেট করছি, এই যে এখানে। তো যখন বর্ডার রেডিয়াসটা সেট করছি তখন এটা সার্কেল হয়ে গেছে। এই ব্যাপারটা আমরা এক্সপ্লেন করছিলাম এর আগের এপিসোডে, যে আমি যখন একটা স্কোয়ার সাইজের বক্সকে সার্কেল করে ফেলতে চাবো, তখন হচ্ছে বর্ডার রেডিয়াস ওই স্কোয়ার সাইজের যে কোনো এক বাহুর সমান একটা মান দিলেই হয়। তারপর ব্যাকগ্রাউন্ডটা আমি কিসের মতো দেবো, এখানে ফেসবুকের মধ্যে যে ওয়ার্নিং কালারটা আছে, এই যে এই রেড সার্কেলের যে কালারটা আছে, সেই সার্কেলের কালার কোডটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো কালার কোড কিভাবে নিতে হয় সেটা আপনি এর আগে এপিসোড দেখলে অলরেডি আপনি জানেন। সেই ব্যাপারটা আমি এখানে স্কিপ করলাম। তারপর এখানে আমি এটা পজিশন অ্যাবসলিউট করলাম। পজিশন কেন অ্যাবসলিউট করলাম, কারণ হচ্ছে আমি প্রত্যেকটা এরকম সার্কেলকে দেখতে চাই হচ্ছে প্রত্যেকটা ইনপুট ফিল্ডের এই কর্নারটাতে, একেবারে কর্নার ঘেঁষে থাকবে না, একটু ফাঁকা হয়ে থাকবে। তো সেটার জন্য আমি পজিশনটা অ্যাবসলিউট করে দিলাম। আর কার রেসপেক্টে আমার এটা কর্নারে বসবে, প্রত্যেকটা ইনপুটের এই যে ফার্স্ট নেম বলতে যে ইনপুটটা আছে, সেই ইনপুটটাকে যে কন্টেন্ট করতেছে সেই প্যারেন্ট এলিমেন্টের রেসপেক্টে এটা থাকবে। সেই প্যারেন্ট এলিমেন্টটাকে, এই যে প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে ইনপুট গ্রুপ, এই নামে একটা ডিভ আমি তৈরি করছি। তো এইটাকে আমি দিয়ে দিছি পজিশন রিলেটিভ। তাইলেই তো আমার এখানে অ্যাবসলিউট বলতে টপ আর রাইট লেফট যাই আমি সেট করি সেটা কাউন্ট করবো হচ্ছে এই ডিভের টপ থেকে এত, বটম থেকে এত, লেফট থেকে এত, সেভাবে। তো এই জিনিসটা আমি একটু দেখে আসি। এই যে এখানে আমি এটা পজিশন রিলেটিভ দিয়েছি। এখানে আরেকটু ব্যাখ্যা করার আছে, সেটা হচ্ছে এই যে রাইটে আমি 0 পিক্সেল দিছি, কারণ এতটুকু অংশ ছেড়ে দিতে হয়তো আমার। এটা আমি অ্যাডজাস্ট করে নিছি, বাড়ায় কমায় দেখছি কতটুকু হইলে এখানে ঠিক মতো অ্যাডজাস্ট হয়। আর টপে দিছি 7 পিক্সেল, উপর থেকে 7 পিক্সেল ছেড়ে দিলে এটা সেন্ট্রালি অ্যালাইন হয়। এই জিনিসটা আমি অ্যাডজাস্ট করে করে দেন হচ্ছে এই মানগুলো সেট করছি। আর ফন্ট কালারটা দিছি হচ্ছে হোয়াইট। ফন্ট কালার মিন্স হচ্ছে এখানে এই যে যে কন্টেন্টটা আছে, এক্সক্লেমেটরি সিম্বলটা শুধু হচ্ছে এখানে ফন্ট। তো সেটাকে আমি একটু স্পষ্ট করার জন্য বোল্ড দিয়ে দিয়েছি। আর ফন্ট সাইজটা একটু বড় করে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 20 পিক্সেল, রেগুলার সাইজ থেকে একটু বড়। তো এই কাজটা আমি প্রত্যেকটা ইনপুট ফিল্ডের ক্ষেত্রে এটা করছি। মানে প্রত্যেকটা ইনপুট ফিল্ডকেই আমি এরকম একটা ডিবের ভেতরে রাখছি। সেই ডিবের শুরুর এলিমেন্টটা হচ্ছে ইনপুট, এরপরের এলিমেন্টটা হচ্ছে স্প্যান ওয়ার্নিং বক্স, সবগুলোতে আমি এভাবে যোগ করে দিছি। এখানে এসে আমি এডিশনাল একটু স্টাইলিং করছি, সেটা হচ্ছে কি, এই যে ফিমেল মেল, এই জেন্ডার ইন্ডিকেশনটা আছে, দুইটা ইনপুট, রেডিও বাটন আছে দুইটা। তো সেই দুইটা রেডিও বাটন হচ্ছে একটা অংশ জুড়ে থাকবে। সেই কাজটা আমি করার জন্য এই যে এখানে এখানে একটু ব্যাখ্যা করে নিই। এই যে দেখুন, এখানে ফার্স্ট যেই রেডিও বক্সের ইনপুটটা সেটা কিন্তু একটা অংশ জুড়ে আছে এবং এটা একটা অংশ জুড়ে আছে। যখন এটা ওয়ার্নিং দেয় না তখন এই অংশগুলো চেয়ার পাওয়া যায় না, বোঝা যায় না। তো আমি
এটা বোঝার জন্য আপনাকে একটু দেখাই। এই হচ্ছে স্মল। এখন এটাতে যদি আমি বর্ডার দেই, বর্ডার হচ্ছে 1 পিক্সেল, এসওএলআইডি সলিড, এরপর হচ্ছে আমি এটা রেডি দিই। ওকে, এখন কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন যে এখানে আমার এরকম একটা ডিজাইন আছে, শুধুমাত্র বর্ডারটা আমি দেইনি। তো এই ডিজাইনটা আমি কিভাবে করছি, এই ইনপুটটাকে আমি একটা ডিবের ভেতর নিয়ে নিছি, সেই ডিপটাকে সেম ভাবে স্মল একটা ক্লাস অ্যাসাইন করছি। সেই স্মল ক্লাসের মধ্যে আমি বলে দিচ্ছি যে উইডথটা হবে এত পিক্সেল, এত পিক্সেল উইডথ সেট করার পরে তারপরে এডিশনালি আমি একটা পেডিং যোগ করে দিয়েছি। পেডিংটা কেন যোগ করছি, পেডিংটা যদি যোগ না করি তাহলে কি হইতো, এই যে ছোট হয়ে যেত। উপরে নিচে পেডিং তৈরি করে এই বক্সের সাইজটা বাড়ায় নেবে। তারপর এখানে সিম্পল লেফট ক্লাসের কারণে হচ্ছে এটা ফ্লোট লেফট হয়ে যাবে। তারপরে যেটা আছে সেটা ফ্লোট, এটাও ফ্লোট লেফট হবে। মাঝখানে হচ্ছে এতটুকু গ্যাপ থাকবে, সেজন্য একটা মার্জিন রাইট দিয়ে দিয়েছে। তো এই সিএসএস গুলো আপনি আগের এপিসোড দেখলে আমাদের এই এক্সপ্লেনেশন ছাড়াও বুঝতে পারতেন। তারপরে আমি একটু ব্যাখ্যা করে নিলাম যেন আপনার বুঝতে সুবিধা হয়। আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমার যখনই ফ্লোট লেফট ফ্লোট রাইট এই কাজটা শেষ হয়ে যাবে, তখনই আমি ওই ফ্লোট লেফট রাইট প্রপার্টিটাকে ক্লিয়ার করে দেব। সেটার সিস্টেমটা কি, প্রপার্টির নাম হচ্ছে ক্লিয়ার, তারপরে কোলন দিয়ে বোথ, ক্লিয়ার বোথ, লেফটও ক্লিয়ার করে দেবো, রাইটও ক্লিয়ার করে দেবো। তাইলে যেটা হবে, আপনার এর পরের এলিমেন্ট গুলোতে ওই ফ্লোট লেফট রাইটের কোনো ইম্প্যাক্ট তৈরি করবে না। আপনি দেখবেন যে সবকিছু ঠিক আছে, ওইটা ক্লিয়ার না করার কারণে এর পরের একটা ডিজাইন ভেঙে গেছে। ওইখানে সিএসএস করতে হবে না, কিন্তু জাস্ট ক্লিয়ার করে দিলেই হয়। যেমন আমি এই যে এই ডিবে ফ্লোট লেফট দিছি, তারপরে এডিবি কি দিছি, ফ্লোট লেফট। তারপরে আমার এখানে হচ্ছে এই এলিমেন্ট ওয়ার্নিং বক্স। তারপরে আমার এই ফ্লোট প্রপার্টির কাজ কিন্তু শেষ। ফ্লোটের মাধ্যমে আমি যেটাকে লেফটে অ্যালাইন করলাম, এটাকে লেফটে অ্যালাইন করলাম। তো আমার কাজ যখন শেষ, তখন আমি এই যে এখানে ক্লিয়ার ডিপ করে দিছি। এই একটা ডিপ তৈরি করছি শুধুমাত্র ক্লিয়ার করার জন্য। এই ক্লাসের উপর দেখুন কি স্টাইল করা আছে, এই যে ক্লিয়ার বোথ। ওকে, আমাদের সিএসএস এর এই ব্যাকগ্রাউন্ডের কথাবার্তা শেষ। এখন আমরা দেখব jQuery এর মাধ্যমে কিভাবে এটাকে, যদি আমি ব্ল্যাঙ্ক রেখে এখানে চলে যাই, এটা কিভাবে ভিজিবল করি, এই পুরা বর্ডারটা কিভাবে রেড হয়ে যায়, সেই জিনিসটা এখন আমরা দেখব। তার আগে যেটা করতে হবে, এগুলো আপনাকে শুরুতে হাইড করে দিতে হবে। তো হাইড করার জন্য যেটা করতে হয়, ভিজিবিলিটি হিডেন, এটা দিয়ে দিতে হয়। ভিজিবিলিটি হিডেন দিয়ে দিলে এটা থাকে না। তো আমি যখন এখানে ক্লিক করে এখানে চলে আসব, তখন হচ্ছে এটা ভিজিবিলিটি হিডেনটা উঠে যাবে। সেই কাজটা আমরা jQuery দিয়ে করব। ওকে, এখন এডিশনালি এই সিএসএসটা আমরা একটু চেক করে নিই কোথায় আছে। এটা আছে হচ্ছে style.css এর 280 নাম্বার লাইন। ফেসবুক, তারপর হচ্ছে style.css 280 নাম্বার লাইন, 280 নাম্বার লাইন। এটা কমেন্ট করা আছে, আমি কমেন্ট উঠাই দেব। ওকে, এভরিথিং ইজ রেডি। এখন আমি jQuery শুরু করব। ওকে, jQuery তে আমার কি করতে হবে, ও আরেকটা কথা বলে নেই, আমি প্রত্যেকটা ক্লাস ইনপুটের মধ্যে একটা ক্লাস অ্যাড করে দিছি, নাম দিছি রিকোয়ার্ড ক্লাস। মানে এই ফিল্ডটা হচ্ছে রিকোয়ার্ড, সেটা আমি বুঝে নেব এই ক্লাসের মাধ্যমে। তো ইনপুটের ক্লাস যেটাতে রিকোয়ার্ড আছে, সেই ইনপুটটা যদি ব্ল্যাঙ্ক রেখে অন্য ইনপুটে চলে যায়, কার্সারটা যদি এখানে একবার সেট হয়ে তারপরে এখানে আসে, এটা যদি ডিটেক্ট করা যায়, তাইলেই সেটাকে ওয়ার্নিং দেখা দিতে হবে সেই সেই ডিবের ভেতরে। তো সেই জিনিসটা বোঝার জন্য একটু দেখুন, আমি যদি প্রত্যেকটা ইয়ে নিয়ে ইনপুট নিয়ে আলাদা আলাদা করে কাজ করি, তাহলে ইনপুটের সংখ্যা যদি আরো এখানে বাড়তো, যদি 30-40টা ইনপুট হয়ে যেত এই ফর্মে, তখন আমি তো 30-40টা কোড লিখতে হইতো, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে টেক কেয়ার করতে হইতো। তো সেটা কোনো স্মার্ট ওয়ে না। আমাদের কোড লিখতে হবে কম, আউটপুট পাইতে হবে বেশি। আমরা যেটা করব, যত জায়গায় রিকোয়ার্ড ক্লাস আছে তত জায়গায় এই জিনিসটা অ্যাপ্লাই হোক, সেই কাজটা করব। আর প্রত্যেকটা ইনপুটের সাথে রিকোয়ার্ড ক্লাসটা যোগ করে দেব। তো আমি দেখি যে যত রিকোয়ার্ড ক্লাস আছে সেগুলোকে কিভাবে ডিটেক্ট করা যায়। আমি শুরুতে jQuery-তে কোডটা লিখে ফেলি, মাই.js। এই হচ্ছে আমার জেএস কোডটা। তো এর আগে আমি রিমুভ অ্যাকাউন্টে কখন কি করলে কি হবে, সেটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়ে গেছে। তো এখন আমার কাজ শুরু হবে রিকোয়ার্ড ক্লাসের উপর যে ইনপুটগুলো আছে, সেই ইনপুটগুলো কোনটাকে আমি ব্ল্যাঙ্ক রেখে অন্য কোথাও চলে যাচ্ছি কিনা। তো রিকোয়ার্ড ক্লাসের উপর যেহেতু আমি আমার একটা অপারেশন রান করতে যাচ্ছি, শুরুতে হচ্ছে jQuery সিম্বল, দেন আমি রিকোয়ার্ড ক্লাসের উপর কিছু করতে যাচ্ছি, তাহলে ডট রিকোয়ার্ড, দেন
হচ্ছে ডট অন, মানে কি করলে কি হবে সেটা আমি অনের ভেতরে লিখবো, সেমিকোলন, তারপর ওই ইভেন্টগুলো লেখা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে। এখন এই রিকোয়ার ক্লাসের উপর আমি যখন মাউসটা এখান থেকে সরাই নেব, এই কার্সারটা এখান থেকে সরাই নেব, তখন হচ্ছে একটা অ্যাক্টিভিটিস আমার শো করতে হবে, চেক করতে হবে যে এটার ভ্যালু কি কোনো কিছু আছে নাকি ব্ল্যাঙ্ক রেখে এখানে চলে গেছি। তো সেই কাজটা করার জন্য আমার যেটা করা হয়, এখানে ইভেন্টের নামটা হয় ফোকাস আউট, মানে আমি এটাতে ফোকাস করে আছি, এই ফোকাসটা আউট হবে যখন আমি এটাতে ক্লিক করব, তখন হচ্ছে এটার ফোকাসটা আউট হয়ে এখানে ফোকাস হচ্ছে। তো ইভেন্টের নাম হচ্ছে ফোকাস আউট। এখানে হচ্ছে ফাংশন, দেন এই ফাংশনের ভেতরে আমি লিখব ফোকাস আউট হইলে আমার কি হবে। তো ফোকাস আউট হওয়ার সাথে সাথে আমি চেক করবো যে এটাতে কোনো ভ্যালু কি দেওয়া হয়েছে, ইনপুট কি দিছে ইউজার, সেটা চেক করার জন্য আমার কি করতে হবে, আমি যেটা থেকে ফোকাস আউট করে গেছি সেটাকে ডিটেক্ট করতে হবে। তো সেটা ডিটেক্ট করার জন্য একটাই উপায়, দিস ডট, আমি কি ডিটেক্ট করতে যাচ্ছি, যেটা থেকে ফোকাস আউট হয়ে গেছে সেটার ভ্যালু কি। তাহলে সেটা পাওয়ার জন্য লাইব্রেরি ফাংশন হচ্ছে ভ্যাল, VAL, ভ্যালুর সংক্ষিপ্ত। এটা হচ্ছে jQuery-তে ভ্যালু রিটাইপ করার জন্য ফাংশন। দেন আমি এটাকে একটা ভেরিয়েবলে রাখলাম, বার ভ্যালু। বার হচ্ছে একটা কিওয়ার্ড যেটার মাধ্যমে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়। যেমন এই যে ভ্যালু, এই শব্দটা হচ্ছে একটা ভেরিয়েবল, এটা যে একটা ইনফরমেশন কন্টেইন করবে সেটা ডিফাইন করা হচ্ছে বার দিয়ে। তো এখন আমি চেক করব এটা কি এমটি অর নট। তো এটা চেক করার আগে, এটা এমটি কিনা এটা চেক করার আগে আমি যেটা করব যে আমি তো একটা স্পেসও দিতে পারি, যে মনে করুন আমি এখানে কিছুই লিখলাম না, শুধু একটা স্পেস দিব, তারপরে এখানে চলে যাব। তো স্পেসটাও তো একটা ইনপুট হিসেবে ধরবে, তো স্পেসটাকে ইগনোর করতে হবে, স্পেসটাকে আমার ইনপুট থেকে ফিল্টার করে বাদ দিয়ে দিতে হবে, তারপরে চেক করবে যে হ্যাঁ স্পেস বাদে কোনো কিছু কি দেওয়া হয়েছে। তাইলে স্পেসটা আমার আগে যদি বাদ দিতে চাই, তাহলে ওই ভেরিয়েবলের পরে ডট লিখে একটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে হয়, ট্রিম, TRIM, ট্রিম। ফাংশন সবসময় ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ হয়। ওকে, এখন এই ভ্যালুটার মান যদি এমটি হয়, মানে কোনো ভ্যালুই নাই, তখন এটার মান যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে ফলস রিটার্ন করবে। তো আমি ইফের ভেতরে একটা কিছু লিখতে যাচ্ছি, তো সেটা কি, কিসের উপর লিখবো, যে যদি ভ্যালুটা না থাকে তখন হচ্ছে একটা কাজ হবে, কিন্তু যদি ভ্যালুটা না থাকে এই ইফ কন্ডিশনটা মিথ্যা হবে। তো মিথ্যা হলে তো এটার ভেতরের স্টেটমেন্টগুলো আর এক্সিকিউট হবে না। তাহলে মিথ্যা হলে এটার ভেতরে ঢুকতে হবে, সেটাকে আমরা রিভার্স করতে পারি নট অপারেটরটা দিয়ে, এই যে এক্সক্লেমেটরি সিম্বল। তার মানে এটা মিথ্যা হইলে এইটার কারণে এটা সত্য হয়ে যাবে, মানে রিভার্স, যখন এটা সত্য তখন হবে এটা মিথ্যা, যখন এটা মিথ্যা তখন হবে এটা সত্য। তার মানে এটা যখন এমটি, তখন ইফ এর ভেতরে সেটা ট্রিট করা উচিত হচ্ছে মিথ্যা হিসেবে, কিন্তু এই এক্সক্লেমেটরি সিম্বলের কারণে সেটা ট্রিট হয়ে যাবে সত্য হিসেবে। তার মানে এই ভ্যালুটার মান যখন এমটি, তখন হচ্ছে এই ইফ এর ভেতরে স্টেটমেন্ট যেগুলো লিখবো সেগুলো আমার এক্সিকিউট হবে। ওকে, আমার এই এক্সপ্লেনেশনটা যদি খুব জটিল মনে হয়, তাহলে আমি বলবো আপনি সি প্রোগ্রামিং এর ইফ ইজ এই ব্যাপারগুলো অনেক ডিপলি শিখে আসুন। আমার সিরিজ টিউটোরিয়ালে ইফ ইলস এর ভেতরে কন্ডিশনটা কখন সত্য হবে কখন মিথ্যা হবে, আহ, কোনো কন্ডিশনের ভেতরে সমান সমান না দিয়েও কিভাবে সত্য মিথ্যা ওইখানে সেট করা যায়, ওইসব ব্যাপারগুলো সব পরিষ্কারভাবে কোড এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। তো আশা করি আপনি এখানের এক্সপ্লেনেশনের ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমি যেটা করব, যে আমার ভ্যালু যখন এমটি তখন আমি কি করব, এই যে মানটা আছে, এই যে ডিপটা আছে, এই ডিপটাকে ওয়ার্নিং বক্সের মতো করে দেবো, বর্ডার কালারটা হবে লাল, আর এখানে ওয়ার্নিং বক্সটা বেশি উঠবে। তো সেটা আমি করব কিভাবে, শুরুতে আমি দেখে নেই যে ওই ওয়ার্নিং বক্সটা কোথায় আছে। ওয়ার্নিং বক্সটা হচ্ছে স্পেন ট্যাগের ভিতরে ওয়ার্নিং বক্স এই ক্লাস দিয়ে। তো আমি দিস, দেন দিস মিন্স হচ্ছে যেটার উপর আমি ফোকাস করে চলে গেছিলাম সেটা। তো
এই দিসটা কোথায়, এই যে এটা এটাকে রিপ্রেজেন্ট করতেছে, এই ইনপুটটা থেকে আমি চলে যাচ্ছি। তো এই ইনপুটের পরপরই কিন্তু এটা আছে, এই স্পেন ট্যাগটা আছে। তো ইমিডিয়েট পরেরটা পাওয়ার জন্য আমি যে কোনো একটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করবো নেক্সট। তো নেক্সট এলিমেন্টের উপর আমি কি করতে চাই, নেক্সট এলিমেন্টটাকে আমি শো করে দিতে চাই, এটা হাইড হয়ে আছে, এটা আমি শো করে দিতে চাই। তো আমি জাস্ট এখানে লিখবো শো। শো নামে আরেকটা লাইব্রেরি ফাংশন আছে, যেটার কারণে এলিমেন্টটা শো হয়ে যায়। ওকে, এখন আমি একটু রিফ্রেশ দিই। ওকে, এটাতে ফোকাস করলাম, এখানে চলে আসলাম। ওকে, আমি একটু দেখে নেই কোথায় ভুল হচ্ছে। ও ফোকাস আউট, আমার এই বানানে ভুল হচ্ছে। ওকে, কন্ট্রোল এস, দেন এখানে আমি কোনো ভ্যালু না দিয়ে এখানে চলে আসি। ইয়েস, এখন আমার যেটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটাকেও, সরি ব্যাকগ্রাউন্ড না, এই বর্ডারটাকেও লাল করে দিতে হবে। তো সেই কাজটা করার জন্য আমি সিএসএস যোগ করব। কোথায় সিএসএস যোগ করব? আর এই যে দিস এলিমেন্টের ভেতরেই, মানে এই ইনপুটের চারপাশেই বর্ডারটা যোগ হবে। তাহলে এখানে আমি লিখব দিস, দেন সিএসএস। সিএসএস লেখার জন্য যে সিস্টেম সেটা হচ্ছে কার্লি ব্রেসের ভেতরে একাধিক সিএসএস কমা দিয়ে দিয়ে লেখা যায়, অথবা একটা যদি লিখেন কার্লি ব্রেস ইউজ না করলে হয়, তা সবসময় কার্লি ব্রেস ইউজ করে লিখবেন। একটা লিখলেও আপনার জন্য সেটা গুড প্র্যাকটিস, দুইটা লিখলেও গুড প্র্যাকটিস। তো কার্লি ব্রেসের ভেতরে শুরুতে আপনি লিখবেন হচ্ছে প্রপার্টি, এরপর হচ্ছে বেলো। তো প্রপার্টি হচ্ছে বর্ডার, দেন এখানে দিবেন কোলন, তারপর হচ্ছে এখানে দিবেন বেলো। বর্ডার হচ্ছে 1 পিক্সেল, দেন হচ্ছে সলিড, দেন হচ্ছে রেড। ওকে ফাইন, কন্ট্রোল এস। এখন আমি এটাকে রিফ্রেশ দিই, এটাকে ব্ল্যাঙ্ক রেখে এখানে চলে যাই। ইয়েস, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। সেম ভাবে আমার এটাকে যদি আমি ব্ল্যাঙ্ক রেখে এখানে চলে আসি, এটাতেও সেম ব্যাপার হয়ে গেল। তো এখন আমি এর পরবর্তী যেই পরিবর্তনটা, যেমন আমি এখানে যখন টাইপ করা শুরু করব তখন হচ্ছে এই এই ওয়ার্নিংটা চলে যাবে, এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এখানেও যখন টাইপ করা শুরু করব তখন হচ্ছে এগুলো চলে যাবে। আবার যখন টাইপ করার পরে আবার এটা কেটে দিয়ে ব্ল্যাঙ্ক বানায় ফেলবো, তখন আবার এই ওয়ার্নিংটা চলে আসবে। তো এই পরিবর্তনগুলোর জন্য যেই কোডটা আমার লিখতে হবে, সেই কোডটা আমি এখানে কপি পেস্ট করে বসাইলাম। আমার অলরেডি লেখা আছে, আমি প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করতেছি। তো এখানে কি আপ ইভেন্টটা রিপ্রেজেন্ট করে হচ্ছে, আমি যখন এখানে টাইপ করা শুরু করি, কোন একটা ইনপুট ফিল্ডে যখন টাইপ করা শুরু করি, সেই পরিবর্তনগুলা কি আপ ফাংশনটা দিয়ে ইভেন্টটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এই ইভেন্টের ভেতরে এসে আমি দেখলাম যে হ্যাঁ, আমি যেই ইনপুট ফিল্ডের ভেতরে টাইপ করতেছি সেটা কোনটা দিয়ে, এই যে দিস দিয়ে আমি ধরতেছি এবং সেটার ভ্যালুটা নিচ্ছি। হ্যাঁ, আমি যে কি আপ করলাম সেখানে যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা একটু দেখি তো এমটি কিনা। এই যে এখানে চেক করলাম, হ্যাঁ, ভ্যালুটা যদি এমটি না হয় তাহলে আমার, সরি, ভ্যালুটা যদি এমটি হয় তাহলে কন্ডিশনটা সত্য হবে। এই যে আমরা এর আগে এটা ব্যাখ্যা করছিলাম, ভ্যালুটা যদি এমটি হয় তাহলে আমার ওয়ার্নিংটা দেখাইতে হবে, বর্ডারটা রেড করবে আর হচ্ছে ওয়ার্নিং বক্সটা শো করবে। আর যদি এমটি না হয় তাহলে বর্ডারটা করবে ওই হালকা সবুজ কালার, আর হচ্ছে ওয়ার্নিং বক্সটা হাইড করে দিবে। ওকে, তাহলে এটাকে আমি রিফ্রেশ দিই। Yes. এখন আমি এখানে এটাকে ব্ল্যাঙ্ক রেখে এখানে চলে যাই। এখন আমি টাইপ করে শুরু করি, ওয়াও চলে গেছে কিন্তু, এখানে চলে আসলাম। আবার এটাকে কাটতে কাটতে ব্ল্যাঙ্ক করে ফেলি, আবার কিন্তু ওয়ার্নিং চলে আসছে, এখানে চলে আসলাম, পুরোটা লাল হয়ে গেছে বোর্ডে। তো এভাবে প্রত্যেকটা রিকোয়ার্ড ক্লাসের মধ্যেই এই ইফেক্টটা তৈরি হয়ে গেছে কিন্তু। কেটে দিই, এই চলে আসছে ওয়ার্নিং। আচ্ছা, আমি অন্য কোথাও যাই, পাসওয়ার্ডে রিকোয়ার্ড ক্লাসটাতে আছে কিনা আমি একটু চেক করে নিই। রিকোয়ার্ড ক্লাসটা দেওয়া আছে, ও সরি, আমরা তো এটাকে ব্ল্যাঙ্ক করে নেই। হ্যাঁ, ইয়েস। তাহলে আজকের টিউটোরিয়ালে আমরা দেখলাম একটা ফর্ম ভ্যালিডেশনে অন চেঞ্জে আপনার কোনো ধরনের বাটন ক্লিক ছাড়া, পেজ রিফ্রেশ ছাড়া কিভাবে যে কোয়েরির থ্রুতে ইউজারকে এরকম সুন্দর একটা সিস্টেমে নোটিফিকেশন দিতে পারেন, ওয়ার্নিং দিতে পারেন যে এই ফিল্ডটা কিন্তু রিকোয়ার্ড, এটা আপনার পূরণ করা দরকার। এর পরের টিউটোরিয়ালে আমরা দেখব এই বাটনে ক্লিক করার পর তারপর সবগুলো ফিল্ডকে
অ্যাট এ গ্লান্স চেক করে। যেমন ধরেন আমি কোনো কিছুই করলাম না, দেন হচ্ছে এই বাটনে ক্লিক করে দিলাম, সবগুলোকে চেক করে সাথে সাথে যেটা ফাঁকা ছিল সেগুলোকে ওয়ার্নিং বক্সগুলা ভিজিবল করে দিবে, বর্ডারটা রেড করে দিবে। তো আজকে তাহলে এ পর্যন্তই। আমাদের চ্যানেলের পরবর্তী আপডেট পাইতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন, হেভি করি।